আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 2। আপনি রেস্ট নিন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। মেঘ, তোকে এখন কোথাও যেতে হবে না, আমি অফিস থেকে ব্রেকফাস্ট করে এসেছি। মাত্র এক রাত বাড়িতে ছিলাম না, চোখ মুখের কি অবস্থা করেছিস তুই? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? মেঘ নিচের দিকে তাকিয়ে আছে, হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আবির ভাই, আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না, আমার অনেক একা একা লাগে, কিচ্ছু ভালো লাগে না। আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা যাব না, এখন তো একটু বুকে আসেন, আপনাকে ছাড়া আমার বুকটা যেন মরুভূমির মতো শুকিয়ে আছে। মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির মেঘের হঠাৎ কর্মকাণ্ডে দু কদম পিছিয়ে গেল, তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল। মেঘ, তুই কি জানিস তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এ জন্মে মিটবে না, মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো, আমৃত্যু ভালোবাসবো। যদি মৃত্যুর পরেও কোনো জন্ম থাকে, তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছু নিব। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। আরিফ ছাদের দিকে কাউকে দেখতে পেল না, তাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে আসলো। এতটাই তাড়াতাড়ি যে সামনের এক কিশোরী সিঁড়ি বেয়ে উপরে উঠছে তা খেয়ালই করেনি। মিম সামনে পড়ায় আরিফ ভড়কে গেল। নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে দু হাত রেখে তাকে আটকে দিল। মিমের এক মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিশোরী মন শিহরিত হয়ে সারা শরীর কাঁপছে। আরিফ আজ যেন বোকা হয়ে গেছে, তার হৃদয়ের এক অদ্ভুত তোলপাড় হচ্ছে, যা হয়তো ওই পাশের কিশোরী বুঝতেই পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে দুজন সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু এখনও মিমের দু হাত আরিফের বুকে। মিম হুঁশ ফিরে পেতে হাত সরাতে চাইল, কিন্তু আরিফ তার বা বুকের রাখা মিমের হাত খপ করে বুকের বা পাশে চেপে ধরল আর বলল, প্রিয়সী, তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ধুকপুকানি? মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে আরিফের ছোঁয়া পেয়ে। সে স্তব্ধ, নির্বাক। তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছায়নি। আবার মেঘের ডাক ভেসে আসতে মিম হন্তদন্ত হয়ে নিচে নামল। কিরে, কখন থেকে ডাকছি? ছাদে কি করছিলি? না মানে আপু, আমি ওই ছাদে একটা ড্রেস শুকাতে দেওয়ার ছিল, সেটা আনতে গিয়েছিলাম। তাহলে ড্রেস কোথায়? তোমার ডাক শুনে নিচে চলে আসলাম, তাই আনিনি। আচ্ছা শোন, এই লেহেঙ্গাটা নিয়ে যা, ভাইয়া দিয়েছে, বলেছে বন্যাদের বাড়িতে যাওয়ার সময় পরতে। কিন্তু আপু, এটা তো পুরো বন্যা আপুর লেহেঙ্গার মতো। তোর কি মনে নেই ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার বিয়েতে আমরা তিনজন একই রকম লেহেঙ্গা পরবো? ও হ্যাঁ, মনে পড়েছে। একটু পর আমি তোর রুমে আসব, তারপর একসাথে রেডি হব। আপু, আবির ভাই এসেছে? এখন ঘুমাচ্ছে। ও ঠিক আছে, আমি রুমে যাই, বলেই মিম চলে গেল। মেঘ নিচে আসলো, দেখলো মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান মেহমানদের নাস্তা দিতে ব্যস্ত। মাহমুদা খান আবিরের মামি ও মিমের খালা সাথে কথা বলছে। মেঘ গিয়ে মাহমুদা খানের কাছে বসে তার কাঁধে মাথা রাখলো। মাহমুদা খান, কি হয়েছে মেঘ, শরীর ঠিক আছে? ভাবছি। কি ভাবছিস? ভাবছি এই যে বিয়ের পর এখন আর তুমি আমায় আদর করো না। মাহমুদা খান মেঘের কান টেনে ধরে বলল, ওরে দুষ্টু, তুই আর বড় হবি না। মেঘ খিলখিল করে হেসে দিল। মালা দূরে একটা চেয়ারে বসে মেঘকে দেখছে। গত 2 মাস আগে মালার বিয়ে হয়েছে, স্বামী প্রবাসী। বিয়ের 1 মাস পরে মালাকে রেখে তার স্বামী প্রবাসে পাড়ি জমিয়েছে। মালা মেঘকে দেখে ভাবছে, একটা মেয়ে কিভাবে এতটা ভাগ্যবতী হয়, যার জীবনে আবির ভাইয়ের মতো একটা স্বামী আছে, তার জীবনে আর কিছুর প্রয়োজন নেই। মেঘ, তুমি সত্যিই একজন ভাগ্যবতী, যাকে আমি হাজার চেয়েও পাইনি। সে তোমাকে বহু বছর আগেই নিচ থেকে ধরা দিয়েছে। ভেবেই মালা দীর্ঘশ্বাস ফেলল। মিম দৌড়ে রুমে গিয়ে ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। বাম হাতটা বুকে চেপে ধরে আছে। আজকাল আরিফকে দেখলেই তার হৃদস্পন্দনটা বেড়ে যায়, বুকের ভেতর কেমন জানি ধুকপুকানি হয়। তার সামনে পড়লেই অনেক লজ্জা লাগে। তাহলে এটার নাম কি? কিশোরী বয়সের আবেগ? অন্যদিকে আরিফ আবার ছাদে চলে যায়। কিছুক্ষণ ছাদের সোফায়
চুপ করে বসে থাকার পর একটা রক্তিম গোলাপের দিকে তার চোখ আটকায়। সে মুহূর্তে উঠে গিয়ে তা ছিঁড়ে এনে আবার সোফায় বসে। আরিফ গোলাপটিকে দেখছে, গভীর দৃষ্টিতে দেখছে। হয়তো এই গোলাপের মাঝে তার প্রেয়সীর লাজে রক্তিম চেহারা খুঁজে পাচ্ছে। হঠাৎ আকাশ পানে তাকিয়ে আরিফ বলে উঠল, প্রেয়সী, আমি তোমাকে চাই, সব সময় চাই। জানি না আমাদের কখনো মিলন হবে কিনা, কিন্তু মৃত্যুর পরেও আমার হৃদয় থেকে ভালোবাসা একটু কমবে না। তারপরও যদি আমি তোমাকে না পাই, তুমি আমার হৃদয় থেকে একটু বিচ্ছিন্ন হবে না। বাস্তবে নয়, কল্পনাতে তুমি শুধু আমার। বেলা 12টা বাজে। মেঘ রুমে গিয়ে আবিরের শান্ত মুখ পানে তাকিয়ে আছে। এই ঘুমন্ত মানুষটি একান্তই মেঘের ব্যক্তিগত পুরুষ। হঠাৎ আবির চোখ বন্ধ রেখে বলে উঠল, বউ, এভাবে তাকিও না প্লিজ, আমার লজ্জা লাগে। মেঘ চোখ সরিয়ে নিল আর বলল, বেলা 12টা বাজে, এবার তো জেগে উঠুন। আমি মিমের রুমে যাচ্ছি রেডি হতে, আপনি উঠে নামাজে যান। বলেই মেঘ চলে গেল। আবির অবাক, যা, এর আবার কি হলো? আমার লজ্জা লাগলে কি আমি বলতেও পারবো না? এই জন্যই লোকেরা বলে বউদের মন বোঝা নয় রে, নয় সোজা। বলেই আবির তোয়ালে কাঁধে ঝুলিয়ে গোসলে ঢুকে গেল। মিম আর মেঘ সাজতে বসেছে, পুরো ঘর এলোমেলো করে নিয়েছে। তখনই রুমে আদি ঢুকলো, বলল, তোমরা কি করছো? কেন? আম্মু বলছে আজকে রেডি হতে দেরি হলে রেখে চলে যাবে। তুই কি আমাদের এটা বলতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে? না, মানে আসলে তোমাকে দেখতে এলাম। দেখা শেষ? তাহলে এখনই বের হয়ে যা রুম থেকে। ভাবছি কি মিমাপু, তোমাকে তেঁতুল গাছের পেতনির মতো লাগছে নাকি শেওড়া গাছের? আদির বাচ্চা আদি, বলেই মিম চিৎকার দিল। আদি ছুটে ভো দৌড়। মিম কাঁদো কাঁদো হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। আপু, তুমি আদিকে কেন কিছু বললে না? ও আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছে। শেওড়া গাছের পেতনিও বলেছে, সেটা কেন বলছিস না? আপু তুমিও? মেঘ মিমের রাগ বুঝতে পেরে বলল, তোকে খুব সুন্দর লাগছে মিম, মনে হচ্ছে রাজকন্যা রাজকন্যা ভাব, শুধু একটা রাজপুত্রের অভাব। মাত্র এসএসসি দিয়ে কলেজে ওঠা কিশোরীর মনে আবেগের সদা মেঘ উড়ে আজকাল। শাড়ি অপছন্দ করা মেয়েটাও এখন শাড়ি দেখলে তাকিয়ে থাকে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক পরে, মাঝে মাঝে ললাটে নিচে দু ভ্রু যুগলের মাঝে ছোট্ট একটা টিপ পরে নিজেকে সাজিয়ে নেয়। মেঘের মুখে রাজপুত্রের কথা শুনে লাজে রাঙা হয়ে উঠেছে তার চোখ মুখ। মুহূর্তে চোখে ভেসে উঠল সকালের কিছু স্মৃতি, যে স্মৃতির পুরো অস্তিত্ব জুড়েই আরিফ। হঠাৎ নিচ থেকে সবার শব্দ পাওয়া যায়। মেঘ বলল, মিম তুই আয়, আমি নিচে যাই। সবার শব্দ পাওয়া যাচ্ছে, সবাই রেডি হয়ে নিচে এসে গেছে। আচ্ছা যাও। বলেই মিম আয়নার সামনে বসে নিজেকে দেখলো আর মনে মনে বলছে, মনে হচ্ছে কি যে নেই। হঠাৎ এক গম্ভীর সুর ভেসে এলো, কপালে টিপ আর চুলে একটা ফুল। আকস্মিক ঘটনায় মিম হকচকিয়ে গেল। সামনে তাকাতেই দেখলো তার পিছনে কেউ একটা দাঁড়িয়ে তার চুলে একটি গোলাপ আটকে দিচ্ছে। তার প্রতিবিম্বের আয়নায় সুস্পষ্ট। মিম ভূত দেখার মতো চমকে গেল, কাপা কণ্ঠে বলল, আপনি এখানে? আরিফ ড্রেসিং টেবিলের ওপর একটা টিপ নিয়ে মিমের কপালে পরিয়ে দিল, নাও। মিম হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কি করেন? অনেকদিন হলো তোমার সাথে ঝগড়া করি না, তাই তোমাকে মিস করছিলাম। আমাকে মিস? না, তোমার ঝগড়াকে। আমার বয়ে গেছে তোমার মতো ঝগড়ুটে মেয়েকে মিস করতে। মিম গাল ফুলে হনহন করে নিচের দিকে ছুটে গেল। আরিফ তাকিয়ে আছে মিমের যাওয়ার পানে। মিমের পায়ের নুপুরের শব্দ যেন তার মনে ঝড় তুলছে বারংবার। আজ মেয়েটাকে একটু বেশি বড় বড় লাগছে। পরনে ভারী লেহেঙ্গা, দু হাত ভরা চুড়ি, হাতে মেহেদি, চোখে কাজল, খোলা চুলে রক্তিম গোলাপ, কপালে ছোট্ট একটা টিপ। আরিফের কাছে সৌন্দর্যের আরেক নাম মিম। মিম নিচে চলে আসলো। দেখলো সবাই রেডি। বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরলেই সবাই রওনা হবে তানভীরের বরযাত্রী হয়ে। মেঘ আজ একটু বেশি সেজেছে।
তার একমাত্র ভাইয়ার বিয়ে বলে কথা। হঠাৎ বাড়ির মেইন গেটে চোখ যেতেই দেখলো সবাই নামাজ পড়ে ফিরছে। তো আবির ভাই কই? তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? মেঘের মনটা সহসায় খারাপ হয়ে গেল। মেঘ এতক্ষণ অপেক্ষায় ছিল আবির বাড়ি ফিরলেই বলবে, আহিয়ার আব্বু, আমাকে কেমন লাগছে বলুন তো। ইনি কোথায়? হঠাৎ বাইকের শব্দে মেঘের হুঁশ ফিরল। দেখলো আবির হেলমেট খুলে বাইকটি পার্ক করছে। তার হাতে ছোট্ট একটা শপিং ব্যাগ। আবির ভেতরে ঢুকে দেখলো বাড়ির সবাই রেডি, আর ছেলেরা সবাই নামাজ থেকে ফিরে যার যার মতো রেডি হয়ে নিচ্ছে। মালিহা খান, কি রে আবির, এতক্ষণ কোথায় ছিলি? আম্মু, একটা কাজ ছিল, নামাজের পর সেখানে গিয়েছিলাম। আচ্ছা, উপরে যা, রেডি হয়ে নে। আবির উপরে গিয়ে 2 মিনিটের মাথায় মেঘকে ডাকলো। মেঘ হন্তদন্ত হয়ে ছুটল সেদিকে। এটা দেখে বাড়ির বড়রা মুচকি হাসলো। হালিমা খান তো বলেই উঠল, এদের দেখলে মনটা জুড়িয়ে যায়। কি হয়েছে আহিয়ার আব্বু? আবির দরজার দিকে তাকিয়ে দেখল মেঘ একটা নীল লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে। তানভীর আর আবির যখন বন্যার জন্য শপিংয়ে গিয়েছিল তখন তানভীর একই রকম 3টা লেহেঙ্গা নেয়। আবির নিম আর মেঘের জন্য নীল লেহেঙ্গা চয়েস করে, আর তানভীর বন্যার জন্য মেরুন কালারের লেহেঙ্গা চয়েস করে। নীল লেহেঙ্গাতে আজ আবিরের অষ্টাদশীকে যেন একদম নীলপরি লাগছে। আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমার নীল পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না, যেটা গত পরশু আনলাম। আলমারিতে খুঁজলে তা কি পরে পাবেন? আমি তো সব আগেই আলমারি থেকে নামিয়ে গুছিয়ে রেখেছি। এই নিন, এখানে আপনার সব প্রয়োজনীয় জিনিস গোছানো আছে। আবির মেঘকে পিছন থেকে কোমর আঁকড়ে ধরে বলল, আই নো মাই ব্লু ফেরি, আমি আগেই দেখেছি। তাহলে পাচ্ছি না বলছে? পুরো কথা শেষ হওয়ার আগেই মেঘ খেয়াল করলো আবির তার গলায় কিছু পরিয়ে দিচ্ছে। তারপর আয়নার সামনে নিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, দ্যাটস লাইক মাই স্প্যারো। মেঘ পিছনে ফিরে আবিরকে জড়িয়ে ধরল। আবির ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল, এবার ছাড়ো, না হলে আমার মত পরিবর্তন হয়ে যাবে। নিজের সাজ নষ্ট করতে না চাইলে আমার থেকে দূরে থাকুন। মেঘ আবিরকে ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, জলদি রেডি হন, না হলে রেখে চলে যাব। আবির মেঘের বাচ্চামো দেখে মুচকি হাসলো। তারপর আরেকটা শপিং ব্যাগ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা বন্যার জন্য একটা নেকলেস আছে আমার পক্ষ থেকে, তোমার বেস্টুকে দিয়ে দিও। আবির ভাই, আপনি সবার কথা কত ভাবেন, আমার তো মনেই ছিল না যে বেবিকে কিছু দিতে হবে। উফ, কে যে বলেছে চাচাতো বোনকে বিয়ে করতে? সারাদিন ভাই ভাই করে, এত ভাই ভাই করলে বাচ্চার বাপ কখনোই হতে পারবো না, আর আমার আহিয়াও আসবে না। হায় রে কপাল আমার।